নাম্বার দিয়ে দেন, আমার এই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ, যেটা আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন না, সেই নাম্বারটা দিয়ে দিবেন, তাইলেই হলো। নাম্বারটা দিয়ে দিলে এখানে যখন মেসেজ দিবে আমরা বলে দেব, বললেই হবে যে আমি ভর্তি হব, আব্দুর রহমান ভাই বলছে, বা এটা বললেই হবে একজনে যে আমি ভর্তি হব। ঠিক আছে, তাহলে ওই গ্রুপে ভর্তি করে নিব। ওই গ্রুপ থেকে রবি মঙ্গল বৃহস্পতিবার ক্লাস হবে। আর হচ্ছে যেটা আলাপ করবে সেটা হচ্ছে যে আপনারা চাইলে ওই গ্রুপের সাথেও ক্লাস করতে পারেন, মানে এই গ্রুপেও ক্লাস করবেন, ওই গ্রুপের সাথেও ক্লাস করবেন, বুঝছেন? মানে আপনি আমাদের সাথে তো ক্লাস করবেন, এই গ্রুপটা এটা চলবে, প্লাস হচ্ছে ওইটা দিয়ে আবার ক্লাস করলে ওইগুলো তো কেবল আরিফ বা এগুলো পড়ানো হচ্ছে হরফগুলো, তাহলে আরো সুন্দর করে শিখতে পারবেন। এইটা তো অবশ্যই করবেন, এইটা বাদ দেওয়া যাবে না। আর ওই গ্রুপেও আপনি চাইলে আপনাদেরকে কালকে থেকে লিংক দিয়ে দেওয়া হবে, রবি মঙ্গল বৃহস্পতিবার ওইটা আপনারা ক্লাস করতে পারবেন। ঠিক আছে, এই আচ্ছা, আজকে মনে হয় একটু ইটি চলে, সব দিকে গান বাজনা চলতেছে, লক্ষ্মী পূজা চলে। চলেন আমরা, জি জি, আচ্ছা চলেন আমরা আজকে একটু দুই একটা বিষয় কথা বলি। সেটা হচ্ছে যে তাজভিদের, এই যে আমরা কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াত করার মধ্যে গত ক্লাসেও বলছিলাম আমাদের তাজভিদের কেন এত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনি ইয়ালান, যারা কোরআনকে তাজবিদ অনুযায়ী পড়ে না এমন অনেক কারি আছে যারা কোরআন তেলাওয়াত করে সওয়াবের নিয়তে, কিন্তু তাদেরকে অল কুরআনু ইয়ালানু, তাদেরকে আল্লাহ তাআলা লানত দেয়, অর্থাৎ তাদেরকে ধ্বংসপ্রাপ্ত হয় তারা। কারণ হচ্ছে তারা কোরআনকে কোরআনের মতন তাজবিদ অনুযায়ী পড়ে না। তো এর জন্য আমরা এই তাজবিদ অনুযায়ী পড়বো। এই তাজবিদ অনুযায়ী পড়ার জন্য, এই তাজবিদ অনুযায়ী পড়ার জন্য আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে তাজবিদের প্রথমত দুইটা বিষয়, একটা হচ্ছে মাখরাজ আর একটা হচ্ছে সিফাত। এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে আমরা সিফাতকে সিফাতকে আমরা টোটালি এই কোর্স থেকে বাদ দিয়ে দিছি, কারণ হচ্ছে এটা আগে থেকেই, মানে প্রত্যেক কোর্স থেকে বাদ দিয়ে দেওয়া হয়। কারণ সিফাত হচ্ছে যেমন কঠিন, মানে যারা পড়বে, এবং সিফাত হচ্ছে সময় সাপেক্ষ। তো কেন বাদ দিছি এটা বলতেছি। একটা হচ্ছে যে মাখরাজ আর একটা হচ্ছে সিফাত। মাখরাজ অর্থ হচ্ছে যে বের হওয়ার স্থান, অর্থাৎ উচ্চারণের যে স্থানগুলো আছে, একটা হরফের, একটা হরফের যে উচ্চারণের স্থান আছে এটাকে মাখরাজ বলে। আর ওই হরফেরই ওই উচ্চারণের যে বিশেষত্ব আছে, অঙ্গভঙ্গি আছে, বিভিন্ন রকমের কায়দা আছে, ওই হরফটার সূক্ষ্ম সূক্ষ্ম যে বিষয়টা আছে, এইটাকে সিফাত বলে। এখন আমরা যখন মাখরাজ শিখবো, তখন আমি কিন্তু এটা বলে দিই এখান থেকে উচ্চারণ হবে, এটা মোটা হবে, এটা চিকন হবে, এই হরফগুলো। এর মাধ্যমে আমরা সিফাত এক প্রকার ভাবে শিখি, নাম শিখি না, কিন্তু সিফাতের কার্যক্রমগুলো শিখি। এর জন্য এই সিফাতকে এইভাবে আমরা শিখতেছি, যেন সহজ হয়ে যায়। সিফাতও দুই প্রকার হয়, সিফাতে জাতিয়া আর সিফাতে আরিদিয়া। অর্থাৎ যেই সিফাতকে পরিবর্তন ঘটালে হরফের পরিবর্তন ঘটে যায় সেটাকে সিফাতে জাতিয়া বলে, যেটা পড়া একদম হারাম। ওই যে একদিন বলছিলাম যে আলহামদুর জায়গায় আলহামদু পড়া, নাসরুল্লাহর জায়গায় নসরুল্লাহ জায়গায় নাসরুল্লাহ পড়া, এগুলো হচ্ছে সিফাতে জাতিয়া। আরেকটা হচ্ছে সিফাতে আরিদিয়া, মানে মোটাকে চিকন, চিকনকে মোটা, এরকম পরিবর্তন করে যে পড়া। অর্থাৎ র হরফটা মোটা, এটাকে চিকন পড়লাম, চিকনকে মোটা, আবার ওইটা পুর পড়লাম, এই যে একটা কাজ করলাম, এটাকে সিফাতে আরিদিয়া বলে, যেটা পড়া মাকরু। তো এই সিফাত অর্থ হচ্ছে গুণ, মানে একটা হরফের যেই গুণগুলো আছে, যে সে একটু উপরে জিহ্বাটা চেপে যায়, একটু বাতাস চলে, একটু হালকা হালকা কম্পন হয়, এইরকম যে কাজগুলো বলা হয়, এই এইগুলোকে বলে সিফাত। এগুলো আমরা মাখরাজের মধ্যেই শিখে নেব। আজকের যে বিষয়টা, আজকের বিষয়টা হচ্ছে মাখরাজ। মাখরাজ শেখা ছাড়া কোরআন শেখা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর এক হাদিসের মধ্যে বলেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনু। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনকে তাজবিদ অনুযায়ী পড়ে না তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত দেয়। লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, এই যারা কোরআনকে সহিশুদ্ধভাবে, লাইন কেটে গেল,
আচ্ছা লাইন আছে, তাহলে লাইন কাটলো কোনটা? লাইন কি আছে নাকি? আচ্ছা এটা মনে হয় ডিসকানেক্ট হয়েছে নেটের জন্য, নেট মনে হয় বন্ধ হয়ে গেছিল, এর জন্য মনে হয় এটা ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা যেটা বলতেছিলাম যে মাখরাজ, এইটা আমাদের মূল আলোচনা, এইটা না শিখলে আমরা হরফ শিখতে পারবো না। তো এইটা আজকে আমরা পড়াচ্ছি। এটা অলরেডি এগুলোর হরফ উচ্চারণগুলো আমরা কি করছি, শব্দ শোনা যাইতেছে না? বলেন একজনে, শব্দ শোনা যাইতেছে ক্লিয়ার? এমনি জি জি, নেটের মনে হয় সমস্যা করতেছে আজকে। তো মাখরাজ, মাখরাজ খরাজা থেকে, ঠিক আছে? মাখরাজ খরাজা থেকে এইটা আমরা আজকে আলোচনা করব। আচ্ছা আমরা আজকে দোয়া পড়ি না, দোয়া পড়ে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. মাখরাজ শব্দটা হচ্ছে খরাজা থেকে বের হয়েছে। এই মাখরাজ আরবি শব্দ, উচ্চারণটা হবে মাখরাজ, ঠিক আছে? মাখরাজ, মাখরাজ এটা আরবি শব্দ। আমরা এই এই লেকচার শিটটা অবশ্যই খুব গুরুত্ব সহকারে মুখস্থ করব, সকলেই মুখস্থ করব। মুখস্থ করব, আমি দাগ দিয়ে দিয়েও তারপর দিচ্ছি। এই যে এটা প্রথম মাখরাজ, এটা আরবি শব্দ। মাখরাজটা কি? আরবি শব্দ। মাখরাজ কোন শব্দ? আরবি শব্দ, ঠিক আছে? আমরা মনে রাখবো মাখরাজ আরবি শব্দ। এর অর্থ কি? মাখরাজ অর্থ হচ্ছে উচ্চারণ বের হওয়ার স্থান। আমি যে কথা বলতেছি না, এই প্রতিটা কথাই হচ্ছে মাখরাজ, প্রতিটা কথাই হচ্ছে মাখরাজ। আমরা অনেকে মানে ভুল বুঝি যে আমরা বলি যে মাখরাজ অর্থ হরফ উচ্চারণের স্থান। না, হরফ না। যেমন ধরেন আমি টান দিব,
এই যে মা, এই যে টান দিছি মুখের খালি জায়গায়, এটা একটা মাখরাজ। এরপরে হচ্ছে নাকের মধ্যে নিয়ে গুনগুন করে গুন্না করে পড়বো, এটাকে খাইসুম বলে মাখরাজে। এই যে এইমাত্র মাদ বললাম এই মুখের খালি জায়গা, এটা জিয়াফুম বলে মুখের খালি জায়গা। তো আপনি যেই স্থানটাই ব্যবহার করবেন, যেটাকেই ইউজ করবেন, এইটাই হচ্ছে মাখরাজ। অর্থাৎ আওয়াজ করতে যা লাগবে সব কি মাখরাজ। তাহলে আমরা বলতে পারি উচ্চারণ বের হওয়ার স্থান, হরফ না, উচ্চারণ, হরফ উচ্চারণ না, শুধু উচ্চারণ, যে কোনো উচ্চারণ বের হওয়ার স্থানকে মাখরাজ বলে। তাহলে গুন্নাও একটা মাখরাজ, মাদও একটা মাখরাজ। টোটাল কনসেপ্ট পড়াই হয় হচ্ছে মাখরাজের উপরে। তাহলে মাখরাজ আরবি শব্দ, উচ্চারণ বের হওয়ার স্থানকে মাখরাজ বলে। এরপরে তৃতীয় যেটা, এটা হচ্ছে আমরা সংজ্ঞা, ঠিক আছে, এটা হচ্ছে সংজ্ঞা। এই যে স্টার দিয়ে দিলাম, এটাকে আমরা সংজ্ঞা হিসাবে মুখস্থ করব। এটা হচ্ছে ডেফিনিশন, সংজ্ঞা কি? উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। একদম কথা ক্লিয়ার, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আমি বললাম অফ, এই যে অফ বললাম, এটা যেখান থেকে উচ্চারণ হয়েছে এইটাকে মাখরাজ বলে। আমি বললাম যে আলিফ, এইটা যে বের হয়েছে এটা মাখরাজ বলে। আবার বলতেছি নুন, না, নি, নু, এটা বের হয়েছে কোথা দিয়ে? জিহ্বার আগা এই তালুতে গিয়ে লাগছে। না, নি, নু, লা, লি, নু, কোথায় বের হচ্ছে? জিহ্বার এই পাঁচটা, বাম পাঁচটা, এরকম বাম পাঁচটা, এদিকে তিনটা দাঁত, হ্যাঁ এদিকে তিনটা দাঁত। যদিও মাখরাজ সহজভাবে পড়া হয় জিহ্বার আগা সামনের দাঁতের আগার সঙ্গে লাগায়। দাঁত কোনটা? এই যে এই দাঁত হইতে এই দিকে, ঠিক আছে, তিনটা দাঁত। এই তিন দাঁতের গোড়ায় গিয়ে আগায় গিয়ে লাগে লাম হয়, লাম, এটা বাংলায় বলি আমরা লা। এই যে লা, 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 এই লা যে বললাম এটা একটা মাখরাজ। তাহলে এটা সংজ্ঞা কি? উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। একদম সহজ, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। তাহলে তিনটা কথা। মাখরাজ কোন শব্দ? আরবি শব্দ। এর অর্থ কি? উচ্চারণ বের হওয়ার স্থানকে মাখরাজ বলে। হ্যাঁ, উচ্চারণের স্থানকে এই যে উচ্চারণ বের হওয়ার স্থান, উচ্চারণ বের হওয়ার স্থান, এইটাকে আবার সংজ্ঞায় নিয়ে যাওয়া যায়। মাখরাজ কাকে বলে? উচ্চারণ বের হওয়ার স্থানকে মাখরাজ বলে। উচ্চারণ স্থানকে মাখরাজ বলে, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এইবার এটার বিশ্লেষণ, এটা আপনার মুখস্থ করলে হবে না করলে হবে। যে হরফ, যেমন লাম, নুন, র, কফ, বা, এই যে হরফ, যে হরফ, ঠিক আছে, যে জায়গা, যে জায়গা বা স্থান, অর্থাৎ জিহ্বার আগা, দুই দাঁতের আগা, এই কণ্ঠনালীর এই যে গোড়া, কণ্ঠনালীর আগা, মধ্যখান, এই যে বললাম যে স্থান, যে হরফ যে স্থান থেকে উচ্চারিত হয়, উচ্চারিত হয়, এই যে উচ্চারণটা হবে যেখান থেকে, বা উৎপত্তি ঘটে, যেখান থেকে বের হয়ে আসে, উৎপত্তিটা করতেছে, ওই স্থানকে, মানে যে স্থানটা থেকে উচ্চারণ হচ্ছে সেই স্থানকে ওই হরফের, যে হরফটা বের হইছে ওই হরফের মাখরাজ বলে। কথাটা হচ্ছে বুঝছেন? যেমন আমি বললাম যে জিম, জিহ্বার মধ্যখান, এটা হচ্ছে এটার স্থান, এটা তালু থেকে লাগছে, এখান থেকে যে উচ্চারণটা বের হইছে এটা উৎপত্তি স্থান বা উচ্চারণের স্থান, এইটা হচ্ছে এই হরফের মাখরাজ। তার মানে ভিন্ন ভিন্ন হরফ বেদে ভিন্ন ভিন্ন জায়গা থেকে উচ্চারণ হয়, তার জন্য ভিন্ন ভিন্ন মাখরাজ হয়। এরপরে মাখরাজ, মাখরাজ প্রথমত, মাখরাজ প্রথমত 5 প্রকার। আমরা যদিও বিস্তারিত করব 7 প্রকার, প্রথমত 5 প্রকার। কোন হিসাবে এই 5 প্রকার? এই ব্র্যাকেটে এটা দেয়া আছে, দেখবেন এখানে লিখে দিছি যে এটা হচ্ছে যে অঙ্গ প্রয়োজন হয়, ঠিক আছে, যে অঙ্গের প্রয়োজন হয়, মানে আমার জিহ্বার প্রয়োজন হবে, আমার এই কণ্ঠনালীর প্রয়োজন হবে, আমার এই দুই ঠোঁটের প্রয়োজন হবে, এরপর হচ্ছে মুখের খালি জায়গা থেকে হবে, নাকের বাসি থেকে হবে, এই যে ভিন্ন ভিন্ন জায়গায় এই হিসাবে এইরকম 5টা অঙ্গের প্রয়োজন হয়, এই হিসাবে এইটা 5 প্রকার, ঠিক আছে, এটা অঙ্গ হিসাবে 5 প্রকার প্রথমত, এর জন্য বলা হয় এটাকে প্রথমত। 5টা অঙ্গ হিসাবে এটাকে 5 ভাগে ভাগ করা হয়েছে, 5 ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, এটা দেখি এখান থেকে
5 ভাগে ভাগ করা হয়েছে কি হিসাবে, এই যে যেটার অঙ্গ হিসাবে। এবার আরবি হরফ সর্বমোট 29টি, এটা আগেই পড়ছি। মাখরাজ সর্বমোট 17টি। এই মাখরাজ হচ্ছে সর্বমোট কয়টি? 17টি। মাখরাজ হচ্ছে সর্বমোট 17টি। এই 17টি, যে 17টি আছে, এই 17টি মাখরাজ মুখের প্রধান, এই যে এইমাত্র যেটা বললাম, প্রধান 5টি অঙ্গের সাথে জড়িত থাকে। অঙ্গের সাথে জড়িত থাকে, এটা অঙ্গ হিসাবে। এই অঙ্গের সাথে যে জড়িত আছে যথা যথা হালকি, হালকুন আরবি শব্দ, হালক কণ্ঠনালী, হালক কণ্ঠনালী, হালক কি কণ্ঠনালী, হালক কণ্ঠনালী। এখান থেকে 3টি মাখরাজ হয়। কয়টা মাখরাজ? 3টি। এই কণ্ঠনালী থেকে 3টি, কণ্ঠনালী থেকে 3টি। মনে আছে কিনা পড়ানোর সময় বলছিলাম, এইটা শুরু, এটা মধ্যখান, এইটা শেষ। এইটা 3টা ভাগ হয়েছে, 3টি। এটা হচ্ছে 3টি, শুরু মধ্যখান শেষ, শুরু মধ্যখান শেষ। তাহলে এই হলকের কণ্ঠনালী থেকে 3টা হয়। হরফ হয় হচ্ছে 6টি। 29টা থেকে 6টি গেল, কয়টা গেল? 2 2 2, 6টি। 3 দুগুণা 6। তাহলে স্থান, প্রধান অঙ্গ একটা কণ্ঠনালী হলক, এটাকে 3টা মাখরাজ বের হয়, শুরু মধ্যখান শেষ। এবং এখান থেকে 3 দুগুণা 6, 2টা করে হরফ বের হয়। টোটাল কয়টা হচ্ছে? 6টা হরফ। আমরা একটু এটা মুখস্থ না করতে পারলেও কিন্তু বুঝে নেব, কিন্তু খুব সুন্দর করে বুঝে নেব। এরপরে হচ্ছে লিসানি। এরপর এটা কি? লিসান। লিসান শব্দের অর্থ হচ্ছে জিহ্বা। লিসান শব্দের অর্থ জিহ্বা। লিসানি অর্থ হচ্ছে জিহ্বা থেকে, জিহ্বা থেকে। লিসানি অর্থ হচ্ছে কি? জিহ্বা থেকে। এই জিহ্বা কখনো এই দাঁতের আগায় লাগে, এই দাঁতের গোড়ায় লাগে, কখনো এই দাঁতের আগায়, এই দাঁতের গোড়ায়, এই দিকের দাঁতের গোড়ায়, এই দিকের দাঁতের গোড়ায় জিহ্বাটা তালুতে লাগে, আবার এই দিকের গোড়ায় লাগে। এরকম জিহ্বা এদিক ওদিক লাগে। এই জিহ্বা দিয়ে প্রয়োজন হয় দেখে এইটাকে লিসান বলে, লিসানের মাখরাজ। এই লিসানের মাখরাজ হচ্ছে 10টি। লিসানের মাখরাজ কয়টা? সর্বোচ্চ 10টি মাখরাজ হয়, 10টি। এর হরফ হচ্ছে 18টি। এর হরফ কয়টা? 18টি। কোনটার একটা হরফ আছে, কোনটার 2টাও আছে, কোনটার 3টাও আছে। আমরা এগুলো কিন্তু পড়ছি অলরেডি, মনে আছে কিনা? আমি একটা হরফ, যেমন ধরেন এই যে নুন, লাম, এগুলো একটা হরফ, এইমাত্র বলছিলাম। এরপরে ধরেন র, এটা একটা হরফ। এরপরে 2 হরফ, যেমন ধরেন যদি এটার মধ্যে 2 হরফ নাই, 2 হরফ হচ্ছে আপনার ওই যে হালকের, এটার মধ্যে আছে 3, 1 আর 3, 3 হরফ। যেমন আমরা পড়ছি না লাল ল ফা, মনে আছে পড়ছিলাম নরম একই জায়গা থেকে, আগা থেকে। এই যে এগুলো যে পড়ছি, এগুলোই হচ্ছে 3 হরফ। টোটাল হচ্ছে 18টা হরফ। তাহলে লিসান মানে জিহ্বা। লিসান, আমরা প্রতিদিন দোয়া করি না, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ আমার জিহ্বার জড়তা আপনি দূর করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, লিসানি আমার জিহ্বা, আমার জিহ্বা। লিসান শব্দের অর্থ জিহ্বা, লিসানি ইয়া যোগে আমার জিহ্বা। ঠিক আছে, আমার জিহ্বার আপনি জড়তা দূর করে দেন। তো এই লিসান, এই জিহ্বা দিয়া 10টা মাখরাজ হবে, 10টা মাখরাজ হবে। এই 10টি মাখরাজ থেকে 18টা হরফ। তাহলে হালকির 3 মাখরাজ থেকে, কণ্ঠনালীর 3 মাখরাজ, হালকির 3 মাখরাজ থেকে 6 হরফ। এবার লিসানের 10 মাখরাজ থেকে 18 হরফ। তাহলে কয়টা গেল? 29 থেকে 18 আর 6 24, 18 আর 6 24টা কিন্তু গেছে, 2টা শুধু ইদিয়া। এরপরে হচ্ছে শাফাতান। শাফাতুন থেকে শাফাতানি। শাফাতুন হচ্ছে এক বচন, শাফাতুন এই 2 ঠোঁট। শাফাতান হচ্ছে 2 ঠোঁট। শাফাতান কি? 2 ঠোঁট। এই 2 ঠোঁট থেকে 2টা মাখরাজ হয়, 4টা হরফ হয়। 2টা মাখরাজ, 4টা হরফ। এই 2 দাঁতটা এখানে লাগাই, ওই যে আমরা পড়ছি না আলিফ ফা ফা ফা, এই যে এই 2 দাঁতটা এখানে লাগাই বলতে হয়, ফা ফা ফা। এই একটা মাখরাজ। আরেকটা হচ্ছে ওয়াও, ঠোঁট গোল করে, বা ঠোঁটের ভিজা জায়গা, বা মিম ঠোঁটের শুকনা জায়গাটা বলছিলাম না। এই 3টা মিলাই, 3টা হরফ মিলাই একটা মাখরাজ। তাহলে এই হচ্ছে 2 ঠোঁট থেকে 2টা মাখরাজ, 4টা হরফ। তাহলে 24 আর 4 কত? 28। এখন থাকে কি? একটা হরফ থাকে, একটা হরফ, একটা হরফ। মাখরাজ এখন 2টা বাকি।
যে হরফটা আছে তার বিশেষায়িত কোনো মাখরাজ নাই, মানে বিশেষ কোনো মাখরাজ নাই, সে অন্য একটা মাখরাজের ব্যবহৃত হয়। এটা আপনারা বলতে পারবেন যদি আমার ক্লাস আগে করেন, দুইজনে তো করছেন, বলতে পারবেন, বলতে পারেন এই হরফটা কোনটা। আমি একদিন ব্যাখ্যা দিছিলাম, বলতে পারবেন, মনে আছে কিনা? এই যে যে হরফটা এইমাত্র বললাম যে একটা হরফ বাকি আছে যেটা অন্য হরফের প্রয়োজন হয়, ব্যবহারে হয়, মনে আছে কোনটা সেই হরফটা? আলিফ, আলিফ, রাইট। আলিফ, আলিফের নিজস্ব কোনো উচ্চারণ নাই, সে অন্য শব্দের সাথে। তো তার এই উচ্চারণটা হয় কোথা থেকে? মুখের খালি জায়গা। মুখের খালি জায়গা, মুখের খালি জায়গা যে মাখরাজ, এটা হচ্ছে মাদের মাখরাজ। এখান থেকেই মুখের খালি জায়গা থেকে আলিফ উচ্চারিত হয়। তাহলে বোঝা গেল যে 28টা হরফের নিজস্ব মাখরাজ আমরা পেয়ে গেছি তিনটা থেকে, কিন্তু যেটা শেষের আলিফ, এটা মাদের মাখরাজ থেকে, মুখের খালি জায়গা থেকে বের হবে। ঠিক আছে? আরেকটা হচ্ছে নাকের বাসি, এটার কোনো হরফ পাওয়াই যাবে না, এটা শুধুই গুন্না ব্যবহৃত হবে। তাহলে এই গেল প্রথমটা। এরপর জাউফে থেকে, জাউফ, জাউফ অর্থ হচ্ছে মুখের খালি জায়গা, এ থাকে একটি মাখরাজ, এবং মাখরাজ হিসাবে মাদ হয়, এটা ওই মাদ থেকে, মুখের খালি জায়গা থেকে, মাদ থেকে ওই মাদের কারণে আলিফ উচ্চারিত হয়। এরপরেরটা হচ্ছে খয়সুম, এটার মানে হচ্ছে নাকের ছিদ্র বা বাঁশি। নাকের ছিদ্র বা বাঁশি, নাকের মধ্যে নিয়ে গুনগুন করে পড়াকে খয়সুম বলে। এটার এটার হরফ, এটার মাখরাজ হচ্ছে একটি, কোনো বিশেষ হরফ নাই। এই সর্বমোট এই যে আমরা এতক্ষণ পড়লাম, এই যে 5টা অঙ্গ, এই নির্দিষ্ট 5টা অঙ্গকে, 5টি সংখ্যা না, 5টি অঙ্গকে আরবিতে, ঠিক আছে, 5টি অঙ্গকে তাজবিদের পরিভাষায়, আরবিতে আমরা তাজবিদের পরিভাষা তো অবশ্যই ইউজ করব, সাথে আরবিতে বলে মানাতিক খামসা। মানাতিক অর্থ হচ্ছে অঙ্গ, খামসা, খামসাতুন অর্থ হচ্ছে, খামসা হচ্ছে আরবি, আরবির ওই যে 5-এর আরবি খামসা। ঠিক আছে? খামসা, ওয়াহিদ, সানি, সালিস, আরবা, খামিস, এটা হচ্ছে খামসা। খামিস থেকে খামসা, খামসা অর্থ হচ্ছে 5। মানাতিকে খামসা, 5টি অঙ্গ, মানাতিকে খামসা, এখানে বাংলা উচ্চারণটা দিয়ে দেওয়া আছে, মানাতিকে খামসা বলে, মানাতিকে খামসা বলে। তাহলে আমরা এটা কি বুঝতে পারছি? এই লেকচার, এই যে এইটা, এটা আমরা অবশ্যই মুখস্থ করব। মাখরাজুল হুরুফ, মাখরাজ অর্থ, মাখরাজ আরবি শব্দ, মাখরাজ অর্থ হচ্ছে উচ্চারণ বের হওয়ার স্থান। মাখরাজের সংজ্ঞা, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। যে হরফ যে জায়গা থেকে উচ্চারিত হয় বা উৎপত্তি হয়, সে স্থানকে ওই হরফের মাখরাজ বলে। মাখরাজ প্রধানত 5 প্রকার অঙ্গ ভিত্তিতে, কি ভিত্তিতে? অঙ্গের ভিত্তিতে। এই মাখরাজ, এই আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এই 17টি মাখরাজ প্রথমত 5টি অঙ্গের স্থান থেকে উচ্চারিত হয়। প্রথম হচ্ছে হালক, এখান থেকে 3টি মাখরাজ হয়, 6টি হরফ। এরপর হচ্ছে লিসান, জিহ্বা, এখান থেকে 10টি মাখরাজ, 18টি হরফ। এরপর হচ্ছে শাফাতান, 2 ঠোঁট, এখান থেকে 2টি মাখরাজ, 4টি হরফ। এবার জাওফে, নাকের মুখের খালি জায়গা, এটা হচ্ছে মাদ, একটি মাখরাজ এবং একটি হরফ, যেটা হচ্ছে আলিফ উচ্চারিত হয়। এবং খয়সুম, নাকের বাসি, যেখান থেকে নাকের মধ্যে থেকে গুনগুন করে, নাকের বাসি থেকে, ছিদ্র থেকে গুনগুন করে পড়তে হয়, এটাকে গুন্না উচ্চারিত হয়। এই টোটাল হচ্ছে 5টি। এই 5টি অঙ্গকে মানাতিকে খমসা বলে। এটা অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন, কয়েকবার পড়ে নেবেন। এখন আমরা এই যে স্থানগুলোকে ছবি আকারে দেখি। কণ্ঠনালী, হালক, যেটা আমরা অলরেডি পড়ছি, এই যে গলার যে জায়গাটা আছে, এই যে এইটাকে হচ্ছে কণ্ঠনালী বলে। এটাকে কি বলে? কণ্ঠনালী বলে। এই জায়গাটাকে কণ্ঠনালী বলে। ঠিক আছে? এই জায়গাটাকে কণ্ঠনালী বলে। কণ্ঠনালীকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। গলার এই জায়গাটাকে শুরুর ভাগ, হ্যাঁ, হালক, আর এটাকে হচ্ছে মধ্যভাগ, এটাকে হচ্ছে শেষ ভাগ। ঠিক আছে? এটাকে মধ্যভাগ, এটাকে শেষ ভাগ, এটাকে শেষ ভাগ। এই যে এখানটা শেষ ভাগ থেকে উচ্চারণ, যে কারণে খ এবং গইন এই শেষ ভাগ থেকে তালুতে ঘষা খায়। ঠিক আছে? উঠে যাওয়ার সময় তালুতে ঘষা খায়। এরপরে হচ্ছে জিব্বা। জিব্বা মানে হচ্ছে লিসান, আরবি হচ্ছে কি? লিসান, আরবি লিসান। জিব্বার 3টা ভাগ, জিব্বারও 3টা ভাগ, সামনের ভাগ,
মাঝের ভাগ, গোড়ার ভাগ, এই যে গোড়ার ভাগ, এই গোড়া থেকে ওই যে আমরা কফ উচ্চারিত করি, কাফ উচ্চারিত করি, আবার মাঝের ভাগ থেকে জিম শিনিয়া উচ্চারণ করি, আগার ভাগ থেকে অনেকগুলো হরফ উচ্চারণ করি আগার ভাগ থেকে, ঠিক আছে? ত, তা, তা, ত, দাল, দা, দাল, দা, সা, তারপর ঝা, জিম, ঝা, তারপর হচ্ছে সিন, সদ, এগুলো সব আগার ভাগ থেকে। এরপর হচ্ছে দুই ঠোঁট, সাফাতান, এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের আবার দুইটা অংশ মনে রাখবেন। দুই ঠোঁটের কয়টা অংশ? দুইটা। একটা হচ্ছে শুকনা জায়গা, এই সামনের দিকটা, যেটা আমরা লিভজেল বা ওই যে ভেজনিন লাগাই, শীতের দিনে ফাটে। আর নরম জায়গা, যেটা হচ্ছে ভিতরের জায়গা, যেটা কি ভিতরের স্থান, যেটা হচ্ছে ভিতরের স্থান, নরম জায়গা, সবসময় ভিজা থাকে। এরপর হচ্ছে মুখের খালি জায়গা, অর্থাৎ একদম ফাঁকা জায়গা, এটাকে একটা মাখরাজ বলে জাউফে। এবার ক্ষয়সুম, নাকের ছিদ্র। এই পাঁচটা অঙ্গ আমরা ছবি আকারে দেখে নিতে পারবো। এখন মূল মাখরাজে যাব। আজকে আপনাদের মাখরাজ আপনারা মুখস্থ করে নেবেন আগে, ঠিক আছে? আজকে আপনাদের মাখরাজ এখান থেকে মুখস্থ করে নেবেন। এই যে মাখরাজ সর্বমোট 17টি, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এক নম্বর মাখরাজ দেখেন, এটা কিন্তু আমাদের জন্য সহজ, যারা ছোট তাদেরকে মুখস্থ করে দেয়, বড়দের জন্য সহজ। এই যে আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, এটা তো একদম কথা। আর বাকি সব জায়গায় একই কথা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তো এটা তো মুখস্থ করার কিছু নেই, মুখস্থ শুধু এতটুকু, হলকের শুরু হইতে দুইটা হরফ, হামজা, হা, হামজা, হা। মনে আছে আমি এর আগে আমার গলা থেকে দেখাইছি নিজে। এই যে মাঝখানে কণ্ঠনালী, এটা শুরু, এই যে বুকের দিকে দেখছেন, এখানে তীর চিহ্ন দেয়া আছে, গম্ভীর আওয়াজে উচ্চারিত হবে, হামজা, হ্যাঁ, হামজা, হ্যাঁ, হলকে শুরু হইতে হামজা, হ্যাঁ। 1 নম্বর মাখরাজ, হলকে শুরু হইতে হামজা, হ্যাঁ। আজকে আমরা এগুলো পড়বো না, আজকে আমরা শুধু মাখরাজ মুখস্থ করব। পরের দিন আবার আমার মাখরাজের হরফগুলো প্র্যাকটিস করব, এটা পরে। আগে মাখরাজ মুখস্থ করব, তারপরে। 2 নাম্বার মাখরাজ, হলকের মধ্যভাগ হইতে, মধ্যখান হইতে, কোনটা? এই যে এখানে, এটা একটু বেশি উঠাই দিছে, এটা এইখানটা দিয়ে হবে, মধ্যভাগ। মধ্যভাগ থেকে উচ্চারণ হবে আইন, কোন হা? লম্বা হা, আইন, আইন, হা, আইন, হা। 3 নম্বর মাখরাজ, হলকের শেষ হইতে, শেষ হইতে, এই যে শেষ, শেষ হইতে উচ্চারিত হয় দেখে এটা এখানে একটু তালুতে ঘষা খায়। হ্যাঁ, আমরা যে কোনো কিছু যদি ধরি, বলি যে আঙ্গুলে মাঝখান ধরবো, তাহলে হয়তো উপর নিচ একটু কি হবে, টাচ করবে, ঠিক এভাবে শেষে গেলে এখানে একটু টাচ করবে, ওই টাচের জন্য এটা একটু ঘষা খায়, গা, খা, গা, খা, গ, খ না, কি হয়, গা, খা, গা, খ, এখান থেকে বের হওয়ার সময় একটু টাচ খেয়ে বের হয়। মনে রাখবো, এটা হচ্ছে গাইন, আরেকটা খা, তালুর এই শেষ থেকে। তাহলে আমরা মাখরাজ পাইলাম কয়টা? 3টা। হলকের শুরু থেকে, হলকের শুরু থেকে, হলকের শুরু থেকে হামজাহা, হলকের মধ্যখান থেকে আইন হা, হলকের শেষ থেকে গাইন খা, হলকের শেষ থেকে গাইন খা। আমরা এটা মুখস্থ করে নিব, কিন্তু কালকে আমাকে মুখস্থ পড়া দিবেন, খুব একটা কঠিন না। হলকের শুরু, মধ্যখান শেষ, হামজাহা, আইন হা, গাইন খা, শুরু, মধ্যখান শেষ, হামজাহা, আইন হা, গাইন খা, হামজাহা, আইন হা, গাইন খা, হামজাহা, আইন হা, গাইন খা, শেষ। এবার লিসানে যাব, জিহ্বার মাখরাজ গুলোতে চলে যাব, জিহ্বার মাখরাজ। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া। তার বরাবর তো বুঝেন, মানে ওই বরাবর, ওই গোড়া বরাবর তালু যেটা আছে, দাঁতটাত না, তালু যেটা আছে, তালুর সঙ্গে লাগিয়ে 2 নুক্তাওয়ালা কফ, এটা হচ্ছে ছোটদের জন্য পড়ানো হয়, 2 নুক্তা মধ্যখান পেছানো, চেনানোর জন্য। তো মূলত কফ বললে হয়, 2 নুক্তাওয়ালা কফ উচ্চারিত হয়। আমরা একটু তালুটা দেখি। এই যে দেখেন তালু, এই যে মধ্যখান, এই তালুতে গিয়ে লাগবে, মধ্যখান তালুতে গিয়ে লাগবে, মধ্যখান তালুতে গিয়ে লাগবে। এবার একটা জিনিস মনে রাখেন, আমরা চিত্রটা দিক ভালো করে খেয়াল করি আর দেখেন, আমরা যখন গয়ন খ পড়ছি তখন তালুতে একটু ঘষা খাইছে, কারণ তার আগে থেকে একটু আকপিস হয়। আবার আবার
কফের সময় একই কাজ হয়, সে কফ জিহ্বার গোড়া থেকে হয়, কিন্তু জিহ্বার গোড়াটা এই হলকের শেষের সাথে সংশ্লিষ্ট। এর জন্য এখান থেকে একটু স্টার্ট হয়, এখান থেকে শুরু হয়, এই যে এর জন্য একটু বাড়ি দিয়ে শুরু হয়, এখান থেকে একটু বাড়ি হয়, এর জন্য এটা মোটা হয়। এর জন্য এটা একটা বাড়ি হয়, মোটা হয় কফটা। কেন হয়? এখানের সাথে একটু সংশ্লিষ্ট। দেখেন এখানে চিত্রটাও দেয়া আছে আপনার, ভালো করে ছবিটা যদি দেখেন, যেই জায়গাটা নেটওয়ার্কের মতন দেয়া আছে ওয়াইফাই, এটা মূল জায়গা, কিন্তু তার আগে থেকে এখানটা ভরাট করা আছে দেখেন। তাহলে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নুক্তাওয়ালা অফ, দুই নুক্তাওয়ালা অফ, দুই নুক্তাওয়ালা অফ। এরপরে 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, মানে জিহ্বার গোড়া থেকে একটু সামনে যাবে, সামনে সামনে কোন দিকে যায়? জিহ্বার আগার দিকে। এরপরেরটা আবার একই ওইটার মতন, তার বরাবর ওই আগা থেকে একটু গোড়া থেকে যে একটুখানি বাড়াইছে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে মধ্যখান পেছানো কাফ। কোনটা আবার দেখি আমরা যদি চিত্রটার সাথে একটু ই করি, দেখেন তুলনা করি, দেখেন এটা এটা একটু খেয়াল করেন। কফটা হচ্ছে একদম গোড়া, এই যে একদম গোড়া, তার আগের সাথে ঘষছে হলকের সাথে, কিন্তু কাফটা কোথায়? কাফটা কিন্তু গোড়া থেকে একটু এদিকে আগায় গেছে সামনের দিকে। এবার কিন্তু আর হলকের সাথে ঘুষতেছে না, এবার গোড়ার সাথে ঘুষতেছে, কিন্তু হলকের সাথে না। কারণ কি? মাঝখানে সে একটা হরফ কিন্তু অলরেডি হয়ে গেছে কফ, এবার কিন্তু আর ঘুষতেছে না। এর জন্য কাফের মধ্যে কোনো ওই বাড়ি হয় না, এরকম হয় না, এটা নরমাল হয় ক্যাফ ক্যাফ। এ কোথায় যায় ঘষে জানেন? এই ঘষে গিয়া আগের দিকে সামনের দিকে যায় ঘষতেছে, গোড়া থেকে তো কফের জায়গা থেকে ঘষতেছে, এর জন্য এটা কা হয়, কা কা। কিন্তু গিয়া যায় থামে কোথায়? জিম শিন ইয়ার মাখরাজ, জিম শিন ইয়া দিয়ে কি বের হয়? বাতাস না, এখান থেকে বের হয় শিন শিন। এজন্য কাফ কাফ, এজন্য এটার মধ্যে হামস আছে, একটা বাতাস বের হইতে হয়, নরম হইতে হইতে বাতাস বের হইতে হয়। কাফ কাফ, মাখরাজ কিন্তু সহজ। এরপরে 6 নম্বর মাখরাজ, প্রথম পড়লাম 4 নম্বর, কোথা থেকে? জিহ্বার গোড়া তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া অফ। এরপর পড়লাম 5 নম্বর, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর তালুর সঙ্গে লাগাই কাফ। এরপর পড়তেছি 6 নম্বর, জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া, জিম শিন ইয়া, তিনটা হরফ দেখছেন, এটা দিয়ে তিনটা হরফ বের হচ্ছে, জিম শিন ইয়া, জিম শিন ইয়া। এবার মনে করেন, ধরেন আমরা যদি সিফাত পড়তাম, সিফাতের কাজ হচ্ছে ওই একটা মাখরাজকে, প্রত্যেকটা হরফের একটা মাখরাজ থেকে তিনটা হরফ হয়েছে, প্রত্যেকটা হরফকে ভেঙে 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 পড়া। এটা কঠিন কেন? ভেঙে ভেঙে পড়া। আমরা মাখরাজ থেকে এটা শিখি, তাইলে আরো সহজ হয়ে যাবে। জিহ্বার মধ্যভাগ মানে মধ্যভাগ না, এই মধ্যভাগকে আপনি তিনটা ভাগে ভাগ করবেন। একটা হচ্ছে গোড়ার দিকে মধ্যভাগ, অর্থাৎ গোড়া থেকে সামনে আগায় যে মধ্যভাগটা পাবেন, প্রথম মধ্যভাগ। এরপর সেখান থেকে আরেকটু সামনে আগাবেন, আপনি মধ্যভাগেই রাখছেন, আগায় আসতেছেন না, আগা আর মধ্যভাগের মাঝখান থেকে একটু আগার দিকে যাবেন, এখান থেকে হবে শিন। এবার আরেকটু আগাচ্ছেন কিন্তু আগায় আসতেছেন না, এটা হচ্ছে ইয়া। এর জন্য জিম হয় সর্বোচ্চ শক্তি, শক্ত করে, বাতাস বসে না, জিম জিম। কিন্তু শিনের সময় ওই যে একটু আগে আগাইছে, এর জন্য ফাঁকা হয়ে গেছে মাঝখানে, এর জন্য তাফাসসি বের হয়ে আসতেছে, সিফাতের মধ্যে বাতাস চলতেছে, শিন চাপ দিতেছে কিন্তু অতটা চাপ দিতে পারতেছে না, কারণ জিহ্বার মধ্যখানটা তো সরে গেছে, শিন। এবার আরেকটু আগে আসবে ইয়া। অনেকে আমরা কি করি, অনেকে এরকম জিমকে ইয়ার জায়গা থেকে, ইয়ার জায়গা, ইয়াকে জিমের জায়গা থেকে পড়ে, এজন্য এই ইয়া একটা হামজা উচ্চারিত চলে আসে। ইয়া এত শক্ত না, ইয়া শক্ত ঠিক আছে, এত না। ইয়া জিমের থেকে 2 ধাপ নরম, ঠিক আছে, জিমের থেকে 2 ধাপ নরম, শক্ত হবে কিন্তু নরম থাকবে মাঝখানে। এই যে আমরা দেখতেছি জিম হচ্ছে জিহ্বার মধ্যখানটা তালুতে, ইয়া শিন হচ্ছে আরেকটা আগাইয়া। এরপরে যদি আমরা একটা মাখরাজ থেকেই পড়বো, ভাগ করা লাগবে না, তাহলে আমরা মুখস্থ করতে পারবো না। বলবো জিহ্বার মধ্যখান তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া, মাথায় রাখবো এটা, যে জিমটা মধ্যভাগটা তালুতে, শিনটা আরেকটু আগাইয়া তালুতে, এরপর ইয়াটা আরেকটু আগাবে, তবে অগ্রভাগে কোনোভাবেই যাবে না।
মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। চলেন এটাকে আমরা একটু প্র্যাকটিস করি আবার। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা, 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গাইন খা। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তা ওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিহ্বার মধ্যখান থেকে জিম, জিহ্বার মধ্যখানের একটু আগে থেকে শিন এবং জিহ্বার মধ্যখানের আরেকটু আগে থেকে ইয়া। কঠিন বেশি, বেশি কঠিন না কিন্তু। হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা। নাম্বার ভুলে গেলেও সমস্যা নেই, আপনারা তো মাদ্রাসায় পড়াবেন না বা সামনে পড়াবেন না, কিন্তু মূল শিখতে হবে। শিখার ক্ষেত্রে শুধু মাখরাজ গুলো মুখস্থ রাখলে হবে। হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ হইতে গাইন খা। ঠিক আছে। জিহ্বার গোড়া তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া কফ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর তালুর সঙ্গে লাগায় কাফ, জিহ্বার মধ্যখান তার বরাবর তালুর সঙ্গে লাগায় জিম শিন ইয়া। কোন সমস্যা আছে বুঝতে? আব্দুর রহমান ভাই, ওয়াকিফুল ইসলাম ভাই বলেন। কিন্তু মানে মুখস্থ হইতে কষ্ট হবে সেটা। বুঝে বুঝে পড়লে মুখস্থ হয়ে যাবে, মানে অঙ্গগুলো কোথায় কোথায় লাগে এটা বুঝে বুঝে পড়বেন, তাইলে মুখস্থ হয়ে যাবে। আমরা তো আসলে ছোটবেলা আমাদেরকে এরকম বুঝাই পড়ায় নাই, আমাদেরকে পড়াইছে হলো পড়তে হবে, আর হুজুরের ভয়ে পড়ছি, মাইরের ভয়ে পড়ছি। আমাকে মুখস্থ করাইছে, আমরা বুঝাইলে আরো সহজ হয়। মুখস্থ কোনো তুলনা দেয় নাই, কিছু নাই, মুখস্থ করতে হবে, একটার সাথে আরেকটা গুলাই যাইতো, কিন্তু এগুলো সহজ, বুঝাইলে বোঝা যায়। আচ্ছা, এবার আমরা 7 নম্বরে যাব। হুম, জি জি, বুঝতে পারছি। শুধু ওই যে কাগজ দিয়া মানে চিত্র ছাড়া এমনি পড়াইছে। জি জি, এমনি পড়াইছে, যেটা ওই যে কাগজে শুধু লেখা মানে বইতে, ওইটা পড়াইছে, এই তো। জি জি, বুঝতে পারছি। আচ্ছা, জি বুঝতে পারছি। আচ্ছা, আমরা তাহলে পরের পড়তে যাই। একটু মাইক্রোফোনটা অফ রাখি, আজকে গান বাজতেছে আপনাদের ওখান থেকে, ব্যাকগ্রাউন্ডে গান বাজতেছে। আচ্ছা, 7 নম্বর মাখরাজ। আমরা কিন্তু লিসান চলতেছে, জিহ্বার গোড়া, জিহ্বা থেকে চলতেছে। জিহ্বার মাখরাজ গুলো মনে রাখেন, 4 থেকে 13, 4 থেকে 13, 4 থেকে 13, এই 10টা মাখরাজ, 4 থেকে 13। তো আবার আমরা জিহ্বার গোড়ায় যাব, এবার আবার জিহ্বার গোড়ায় যাব, তবে এখানে একটু কথা আছে। জিহ্বার গোড়ার কিনারা, কিনারা, এখন একটা গাছের গোড়ার কিনারা যদি বলি, একটা আমরা যদি বলি গাছের আগার কিনারা, তাহলে কিন্তু আমরা আগায় যাই এখানে কিনারা পাবো, একদম কিনারায় যদি যাই, ঠিক আছে। কিন্তু গোড়ার কিনারা বের করব কোথা থেকে? যে কোনো একটা সাইড, যদি 2টা সাইড হয় তার একটা সাইড, 4টা সাইড হলে 4টা সাইডের একটা কিনারা হবে। তো জিহ্বা তো মানে চেপটা, এর 2 কিনারা মানে হচ্ছে হয় জিহ্বার এ পাশ, হয় জিহ্বার ও পাশ। এখন তাজবিদের পরিভাষ এখানে একটা মনে করতে হবে, আমরা ইসলামের যে কোনো বিষয় নিয়েই বিভিন্ন ইমামদের, বিভিন্ন কারীদের পরিভাষা থাকে। মাসালার বিষয় ইমামদের ভিন্ন ভিন্ন মত থাকে, ঠিক আছে। ইমাম আহমদ যেটা বলছে, ইমাম হাম্বল, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, নোমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা, তার ভিন্ন ভিন্ন মত আছিল। এর বাইরে আবার গিয়ে দেখবেন ইমাম তাইমিয়া, ইমাম আব্দুল কাইয়ুম রাহিমাহুল্লাহ আলাইহি, তাদের আবার মত আবার ভিন্ন ভিন্ন আছিল। আবার ইমাম আবু হানিফার 2 শাগরেদ যারা ছাত্র, তাদের আবার আলাদা ভিন্ন মত ছিল, তাদের মতো আবার ইমাম আবু হানিফা অনেক সময় মেনে নিছে। তো মাসালার ক্ষেত্রে সাহাবীদের মধ্যেও এই মত পার্থক্য ছিল, ঠিক আছে, এটা থাকা স্বাভাবিক জিনিস। ঠিক আমরা যে কোরআন তেলাওয়াত করি, এই মাখরাজের ক্ষেত্রে, তাজবিদের ক্ষেত্রেও আবার ইমাম আছে। প্রথমত 7 জন,
সেখান থেকে 10 জন রাবি হয়েছে। প্রথম 7 জন রাবি, সেখান থেকে 10 জন। এই 10 জনের একজন হচ্ছে আমরা ইমাম আসেম কুফি রাহিমাহুল্লাহ আলাইহির ছাত্র ইমাম হাফস রাহিমাহুল্লাহ আলাইহি, তার রিওয়াতে আমরা তেলাওয়াত করি। তো সে যেটা বলছে, তার যেটা উত্তম বলছেন যে 2 কিনারা থেকে উচ্চারণ করাটা দদের ক্ষেত্রে উত্তম, 1 কিনারা থেকে জায়েজ। 1 কিনারা থেকে কি জায়েজ, তবে 2 কিনারা থেকে পড়াটা হচ্ছে উত্তম, 2 কিনারা থেকে পড়াটা উত্তম। কোরআন তেলাওয়াত সুর ছাড়া, একদম কর্কট ভাষা না, নরমালি পড়া হচ্ছে এটা জায়েজ, এটা জায়েজ নরমালি পড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা নরমাল পড়তেছি। আর এটাকে সুরে নিয়ে যাওয়া, এটা হচ্ছে মুস্তাহসান বা মুস্তাহাব, সওয়াবের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে পাওয়া যায়। সেই কোন সুর? 3টা সুর। একটা হচ্ছে আরবি, মানে আরবরা যেটা পড়তো, আরবরা যেই সুরে পড়তো, আরবরা গানও গায় একটা আলাদা সুর। আরবদের গান আর আমাদের গানের সুর কিন্তু এক না, দেখবেন তো। তারা কবিতাও এভাবে আলাদাভাবে প্রকাশ করত, তাদের একটা সুর আছে, আরবদের সুর। আরবি কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আরবরা একটা সুর ব্যবহার করে। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জন্ম, নিজের যেখানে বসবাস করছেন, যেখান থেকে এই কোরআনের সবথেকে বেশি নাজিল হয়েছে আহকামগুলো, মাদানী জীবন, এই মদিনায় যে তেলাওয়াত করা হতো, এই মাদানী সুর। আর তৃতীয় হচ্ছে মিসরি সুর, অর্থাৎ মিশরি, মিস্ত্রিকে যেটাকে আমরা মিশরি, মানে আরবিতে মিশ্রণ সদ থেকে হয়, এইটা হচ্ছে মিশরি সুর। এজন্য বেশিরভাগ কারি দেখবেন মিশরের কারি। আব্দুস সামাদ, এই যে আব্দুস সামাদ যিনি আছেন, আব্দুস সামাদ আল বাসিত, দেখবেন তিনি মিশরের। এরপর আরো যারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কারি, তাদের দেখবেন মিশরে। তো এর জন্য আমাদের একজন কারি সাহেব, আমার উস্তাদ একজন বলতেন, আব্দুল কাদের সাহেব, ঠিক আছে, হুফাজুল কোরআন ফাউন্ডেশনের এখন বর্তমান প্রশিক্ষক, তিনি একটা কথা বলতেন যে মিশরের কারিরা যদি ভুলও পড়ে সেটাও একটা সুর, আর আমরা যদি ওটা সহি ধরে দেই, আমাদের এটা মানে পড়ার কোনো ই হবে না। তো খেয়াল করতে হবে এই জন্য যে মিশরের তেলাওয়াতগুলো এর জন্য করতে হয়। এই 3 সুরে তেলাওয়াত করা মুস্তাহাব বা মুস্তাহসান, সোয়াবের কাজ। এই যে এগুলো ওই যে ইমাম সাহেব, মদিনা মক্কার ইমাম সাহেবরা তেলাওয়াত করে এই সুরেই, সকল ইমামরা তেলাওয়াত করে এই সুরে, এই 3টা সুরের অনুসরণ করে। কিন্তু আমার এখন দেখা যায় ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে গানের সুর, রাগ রাগিনী যেটাকে বলা হয়, এই সুরে ইদানিং কালে কিছু কিছু তেলাওয়াত দেখা যায়, যেটা এই উপমহাদেশে বা ইউরোপের কিছু দেশে এরকম তেলাওয়াত করতেছে। এইটা জায়েজ না, এটা হারাম। রাগ রাগিনী সুরে কোরআন তেলাওয়াত করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যে তোমরা কোনোভাবেই রাগ রাগিনী সুরে কোরআন তেলাওয়াত করো না, তোমরা সুর তেলাওয়াত করো হচ্ছে যায়িনুল কোরআনা বিআসওয়াতিকুম, রাওয়াহু আহমদ ও তিরমিজি, ঠিক আছে, আহমদ এবং দাউদ শরীফের তারা এই বর্ণনায় বলছেন যে তোমরা এই 3 সুরে তেলাওয়াত করো, এই সুরের বাইরে তেলাওয়াত করো না। তো আমাদের এটা খেয়াল করতে হবে যে সুরের ক্ষেত্রে এগুলোকে অনুসরণ করা। ঠিক ওইভাবে কি বলছে, দদের উচ্চারণটা হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা, কোন পাশ, আপনি 2 পাশ ব্যবহার করলে এই দদের উচ্চারণটা আরো সুন্দর হয়। জিহ্বার গোড়ার কিনারা, এই যে আমরা চিত্রতে দেখতেছি, এর আগে তো এটা দেখছি, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, এই যে কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, এখানে এক সাইড দাগ দিয়ে দেওয়া হয়েছে যেন সহজভাবে পড়তে পারি, তবে 2 সাইডে এভাবে দাগ দিয়ে পড়া যাবে, 2 সাইড। উপরের মারির দাঁত, এই যে গোড়ার কিনারার যে মারির দাঁত, উপরের, নিচের না, উপরের, এই যে মারির দাঁত ভিতরের দিকে থাকে, এই মারির দাঁতগুলোর নাম হচ্ছে আদরস। মারির দাঁতের আরবি নাম হচ্ছে কি? আদরস। আদরস, এই আদরসকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উলিয়া মানে উপরের, আর নিচের গুলোকে সুফলা বলে। আদরসের দাঁত হচ্ছে, মারির দাঁত হচ্ছে মোট 20টা। আদরসের মারির দাঁত হচ্ছে কয়টা? মোট 20টা, মোট 20টা, আমরা মনে রাখবো আদরসের মারির দাঁত হচ্ছে মোট 20টা। এর নিচে পড়ছে 10টা, 5 করে, আর এখানে 5 করে। তো আমাদের কাজ হচ্ছে উপরের এই 5টা মোটা দাঁতগুলো, এই 5টা আর এই 5টা, 2 দিক দিয়ে যদি উচ্চারণ করি, এগুলোর যে গোড়া আছে, এই দাঁতের আবার আগা না, কিন্তু দাঁতের গোড়া, জিহ্বার গোড়ার কিনারা, আবার এই দাঁতের গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, দাঁতের গোড়ার কিনারা। তাহলে মাখরাজটা এখান থেকে আমরা চিত্র সহকারে বলি, তো দেখি 7 নম্বর, এটা তো বললাম এমনি। এবার দলের মাখরাজ যদি এভাবে বলি, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, উপরের মারির দাঁতের গোড়ার
উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে কি উচ্চারণ হবে? ضاد ضاد। একটা জিনিস খেয়াল করে, জিহ্বার দিকে একটু তাকাই দেখে, এই যে জিহ্বাটা উপরের দাঁত থেকে পৃথক থাকবে, জিহ্বার আগা কোনোভাবে লাগবে না। আমরা যে ওই যে অনেক সময় শুনি না, দতকে জত পড়ে, ওলা জলিন, এটা পড়া জায়েজ নাই, ঠিক আছে? এটা পড়া কোনোভাবে জায়েজ নাই। ওলা জলিন হবে না, ওলা দলিন হবে, ওলা দলিন হবে, ওলা দলিন হবে। এটা কেন হয়? আমরা জিহ্বাটা আগাটা নিচের দিকে রাখি না, জিহ্বার আগাটা উপর দিকে রাখি। যখনই রাখি তখন জয়ের মাখরাজ চলে যায়, ওলা জলিন, জয়ের মাখরাজে কি হবে? ওলাও দলিন, ওলাও দলিন। তো মাখরাজটাকে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ওয়াদ ওয়াদ। আজকে 10টা মাখরাজ পড়বো, কিন্তু বাকিগুলো সহজ, বাকিগুলো একটু মুখস্থ করবো, হরফগুলো সহজ। জিহ্বার আগার কিনারা, এটা আগার কিনারা, আগার কিনারা এই যে আমি বলছিলাম বাম দিকে, ঠিক আছে? বাম দিকটা, এই জিহ্বার বাম দিকটা আগার কিনারা উপরের দাঁতের উপরে, তো আর মাড়ির দাঁত থাকে না, আগার সামনে সামনের দিকে মাড়ির দাঁত থাকে, সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগায়, সামনের উপরে দাঁতের, এই যে সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে, মাড়ির দাঁতের সঙ্গে না, কিন্তু দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, দাঁতের মাড়ির সঙ্গে লাগাই, এই যে এখান থেকে লাগে, দেখেন দাঁতগুলোকে চিহ্নিত করা দেওয়া হয়েছে, এই যে, ঠিক আছে? দাঁতেরও এগুলো নাম আছে, ঠিক আছে? সানায় উলিয়া, এরপর রুবাইয়া, উপরের দাঁতগুলো রুবাইয়া, এরপর হচ্ছে আনিয়াব, দাওয়াহিদ, তাওয়াহিন, নাওয়াজিস, ঠিক আছে? আনিয়াব, আনিয়াব দাঁতের সাথে হবে। তো এইখানে লাগে, তারপর হবে উচ্চারিত লাম। এটা আমরা শুধু মাখরাজ পড়ি, লামটা এমনি হয় উচ্চারণ, লামটা এমনি এভাবে উচ্চারণ হয় আমরা বাংলা যেটা করি। এরপরে 9 নম্বর, জিহ্বার আগা, জিহ্বার আগা তার বরাবর উপর, ওই যে 4 নম্বরের সাথে একটু পৃথক, জিহ্বার গোড়া তার বরাবর, আর এটা জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়। এইখানে তালু যেটা আছে, জিহ্বার আগা সোজা বরাবর তালুতে লাগবে, এটা কিন্তু বাম দিক ডান দিক না, সোজা বরাবর তালুতে লাগা উচ্চারিত হবে নুন, নুন। বাংলায় যেটা ন বলি, দন্ত ন হোক আর দন্ত মূর্ধন্য ন হোক। 10 নম্বর হচ্ছে জিহ্বার আগার পিঠ, মানে এটা বলার সময় আমরা রেফরা বলি, তখন জিহ্বাটা ঘুরে যায়। পেট হচ্ছে যেখানে আমরা টেস্ট করি, পেটের দিক নরম সাইড, আর উল্টাটা ঘুরে যায় নিচের দিকটা, এভাবে ঘুরে আসে, ঘুরে তালুর সঙ্গে লাগাইয়া। 9 আর 10 এর মধ্যে তফাৎ হচ্ছে জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন, আর 10 নম্বর হচ্ছে জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র, র, ঠিক আছে? র উচ্চারিত হয়, র উচ্চারিত হয়। আবার 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়, মাড়ির দাঁতের গোড়াতে লাগিয়ে, মাড়ির দাঁতের গোড়াতে লাগিয়ে বদ বদ বদ। জিহ্বার আগার, জিহ্বার আগার কিনারা, বাম কিনারা, ঠিক আছে? উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগায় লাম, জিহ্বার আগা তার বরাবর তালুর সঙ্গে লাগায়া নুন। জিহ্বার আগার পিঠ, জিহ্বার আগাটা এরকম ঘুরে গেছে, তার বরাবর তালুর সঙ্গে লাগায়া র। এই হচ্ছে আপনাদের 10টা মাখরাজ, এই 10টা মাখরাজ আপনাদের পড়া থাকবে। কোনো সমস্যা আছে এই মাখরাজগুলো নিয়ে? আপনারা একটু ভালো করে পড়বেন, মানে মুখস্থর কাছাকাছি চলে যাবেন, মুখস্থ ফুল না করতে পারলেও অবশ্যই করবেন। তাইলে 1 থেকে 10 নম্বর মাখরাজ কালকে পড়া থাকবে, পড়া দিবেন আগামী ক্লাসে। কালকে কি মানে পরের দিন, কালকেই পরের দিন মানে। তো ওই পড়া দেওয়ার পরে এই মাখরাজগুলো আপনারা যখন বুঝে যাবেন, তখন আমরা এই হরফগুলো, আবার এই হরফগুলো বেশি কঠিন না, আপনাদের বোঝাচ্ছি এটা কি, এটার প্র্যাকটিসটা কি। আমরা আগে পড়ছি না যে জবর জের পেশ হরকত দিয়ে, এবারে হরকত দিয়ে আমাকে বানান করে এই মাখরাজগুলো যেন উচ্চারণটা সঠিক করতে পারি। এটা 12টা সূরত করা হয়েছে। সূরত অর্থ কি? চেহারা, রূপ, গুণ করা হয়েছে, রূপ, সিরাত থেকে সূরত, রূপ করা হয়েছে 12টা রূপ, ঠিক আছে? 12টা রূপ, 12টা রূপ মানে কি? এখানে একটা জবর দিলাম, এটা একটা রূপ, জের দিলাম, এটা একটা রূপ, পেশ দিলাম, এটা রূপ, এই 3টা রূপ। এবার জবর জবর, 2টা জবর একসাথে পড়লে একটা রূপ, জবর জের একটা রূপ,
জবর পেশ একটা রূপ। আবার জের জবর, এটা একটা রূপ হলো। এবার জের জের, এবার জের পেশ, এবার আবার পেশ জবর, হ্যাঁ, এবার পেশ জের, পেশ পেশ। এই হচ্ছে 12টা। এই 12টার রূপ একটু বেশি প্র্যাকটিস করলে, যেমন এরকম করতে হবে তখন ক কি কু ক ক ক কি ক কু কি ক কি 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 কু কু ক কু কি কু কু, এরকম যদি অনেকবার পড়া যায় তাহলে আর মাখরাজের হরফের উচ্চারণে এটা ভুল থাকবে না, আমরা পড়ার সময় এটা শুদ্ধ করে চলে আসবে। এইটা আমরা এই মাখরাজ মুখস্থ করার পরে আমরা এটা আগামী ক্লাসে এই হরফগুলো পড়াবো, এরপর আবার বাকি 7টা হরফ মাখরাজে চলে যাব। বুঝতে পারছেন? কারো সমস্যা আছে এগুলো নিয়ে? আচ্ছা, তাহলে এগুলোই পড়া থাকবে আগামী ক্লাসে। আর কালকের ক্লাসে আপনি চাইলে জয়েন হতে পারেন আপনারা, আমরা গ্রুপের মধ্যে এরকম মেসেজ দিয়ে দিব, ওই লিংক দেওয়া থাকবে, আলাদা লিংক ওই গ্রুপের, ওইখানে জয়েন হয়ে আপনার হরফগুলো যদি উচ্চারণ না হয় হরফগুলো চলবে তো এই, আর যে ভর্তি হবে তাকে আপনারা ওই গ্রুপে আমাদের মেসেজ দিয়ে দিতে বলেন আজকেই কালকে ক্লাস আছে, ঠিক আছে? কেবল একটা ক্লাস গেছে তো, কালকে ক্লাস করলে কোনো সমস্যা নেই, হরফ পড়াচ্ছি কেবল। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, দোয়া করবেন, ক্লাসে যথাযথ সময় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।